স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH তুমি যা করিয়া গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত সব লিখিছে খাতায়। মোহাম্মদ ইউনূস যা করছে তার সমস্ত কিছু লেখা হচ্ছে। তুমি যা করিয়া গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত সব লিখিছে খাতায়। মোহাম্মদ ইউনূস বোধহয় জানে না যে এটার মানেটা কি। তুমি যা যা করছো, তুমি যা যা বদমাইশি করেছো, সমস্ত কিছু লেখা হচ্ছে। এবং যে যে জিনিসগুলোকে তুমি আশকারা দিয়েছো, ওই কর্মা বলে না, সে কর্মা, সেই সমস্ত জিনিস হয়তো ঘুরে ফিরে তোমার ওপরেই প্রয়োগ করা হতে পারে। মোহাম্মদ ইউনূস কিসের ভয় পাচ্ছেন, যার জন্য মোহাম্মদ ইউনূস আকুতি মিনতি করছেন পালানোর জন্য? মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন যে মোহাম্মদ ইউনূসের পরিণতিটা না শেখ হাসিনার মতন হয়। দেখুন, শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের যারা জনতা, যারা উগ্রপন্থী সংগঠন, তারা একটা অ্যাসিড টেস্ট করে নিয়েছে। যে অ্যাসিড টেস্টটা হলো শেখ হাসিনা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হলো একটা সরকারকে কি করে ফেলে দিতে হয়। বারবার ফেলা হবে, আবারও ফেলা হবে, তারপরে আরও একগুচ্ছ সরকারকে ফেলে দেওয়া হবে, এবং তার জন্য কি কি প্রয়োজন সে সমস্ত উপাদান এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। সুতরাং আজ যদি পেছন থেকে হাওয়া দেওয়া হয় এবং মোহাম্মদ ইউনূসের সরকার ফেলার চেষ্টা হয়, একটা 85 বছর বয়সী ব্যক্তি, সে যদি নিজের চার্টার্ড বিমান না পায়, সেনাবাহিনী তার পাশে নেই, সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে অন্তত সেনাবাহিনী সেফ করিডোর, সেফ প্যাসেজ দিয়ে ভারতে যেতে অন্তত একটা রুট, সেই রুটটাকে তারা আটকায়নি। মোহাম্মদ ইউনূসের পাশে সেটাও নেই। অর্থাৎ সেনাবাহিনী শেখ হাসিনার পাশে ছিল, মোহাম্মদ ইউনূসের পাশে নেই। মোহাম্মদ ইউনূস ভয়টা কিসের পাচ্ছে? মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছে আমার শেখ হাসিনার মতন অবস্থা না হয়। শেখ হাসিনা পালাতে পেরেছিল, কিন্তু শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যে অসভ্যতা মোটা হয়েছিল, মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছে তার সাথে শুধু নয়, তার আলমারি, তার শোবার ঘর, সেখানে গিয়ে তছনছ না শুরু করে এই জনতা, যারা শেখ হাসিনার অন্তর্বাস ট্রফির মতন, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, মোহাম্মদ ইউনূস আসলে ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূসের গেঞ্জি নিয়ে না এই জনতা ট্রফির মতন উল্লাস শুরু করে। 5ই আগস্ট ভাবুন, 70 বছর বয়সী, মায়ের বয়সী, দিদিমার বয়সী একজন দেশের প্রধানমন্ত্রী শুধু নয়, মুজিব কন্যা, তার শাড়ি, তার অন্তর্বাস, তা নিয়ে যেভাবে উন্মাদনা হয়েছিল বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের জামা, প্যান্ট, তার পাজামা, তার কুর্তা, তা নিয়ে বোধহয় এরকম একটি ঘটনা ঘটবে। মোহাম্মদ ইউনূস এই ভয়টা মোহাম্মদ ইউনূসের জাঁকিয়ে বসেছে। আমার যে সূত্ররা রয়েছে তারা বলছেন মোহাম্মদ ইউনূসের রাতে ঘুম হচ্ছে না। মোহাম্মদ ইউনূস সাধারণত 11টা-12টার মধ্যে শুয়ে পড়েন। মোহাম্মদ ইউনূস তার দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকে বলেন যে কালকেরই ঘটনা, সূত্রের খবর, মোহাম্মদ ইউনূসকে রাতে পানীয় পাঠাতে, অর্থাৎ চা বা কফি, গরম পানীয় পাঠাতে, এবং এটা চলতে থাকে মধ্যরাত অবধি। তারপরে যারা আমার সূত্র রয়েছে, আমাদের সূত্র রয়েছে, তারা বলেন মোহাম্মদ ইউনূস রাত জেগে পায়চারি করছেন, এবং এই পায়চারি করছেন মোহাম্মদ ইউনূস তার নির্দিষ্ট কারণ, শুধুমাত্র দেশ চালাতে পারছেন না তার জন্য না। মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন। আমি আবারও পিসিআরকে ওই ছবিটা দেখাতে বলবো,
শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে, তার শাড়ি, তার জামা কাপড়, তার পছন্দের জিনিসপত্র নিয়ে যেভাবে ট্রফির মতন গণভবন থেকে বাংলাদেশিরা বেরিয়েছিল, মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন আজ রাতে বা কাল রাতে উনি ঘুমাতে পারছেন না। যদি তার বাড়িতে এভাবে আক্রমণ হয়, সেনাবাহিনীও তাকে হয়তো বাঁচাবে না, পুলিশ তার পাশে হয়তো থাকবে না, আওয়ামী লীগ তার পাশে নেই, বিএনপি তার পাশে নেই। উপদেষ্টারা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস যে উপদেষ্টারা মোহাম্মদ ইউনূসকে এগিয়ে দিয়ে নিজেরা নিজেদের দলগুলো বানিয়ে ফেলবেন বা বলবেন আমরা তো নাবালক, মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের যা বলেছে তাই করেছি আমরা। মোহাম্মদ ইউনূসের আতঙ্ক হচ্ছে এবং সে কারণেই আমাদের কাছে সূত্রের যা খবর, সে কারণেই মোহাম্মদ ইউনূস পালিয়ে যেতে চাইছেন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, একের পর এক শনিবারটা মোহাম্মদ ইউনূস কাজে লাগাচ্ছে, একের পর এক বৈঠক হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের দপ্তরে, মোহাম্মদ ইউনূসের বাসভবনে উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক দেখেছেন মোহাম্মদ ইউনূস এবং তার পাশাপাশি নাহিদ ইসলাম এবং তার যে রাজনৈতিক দল তার সাথে 8:30টায় বৈঠক হবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিএনপির সদস্যদের সাথে, এর পাশাপাশি উপদেষ্টাদের সাথে বিভিন্ন ভাগে ভাগে, দেখুন ভালো করে দেখুন, যারা রাজনৈতিক নেতা আছেন ফুল ফ্রেমে দেখুন, তাদের প্রত্যেকের মুখ কিন্তু গম্ভীর এবং যে চিঠি এই মুহূর্তে, যে সনদ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস পেশ করেছেন এবং যে লেখাগুলো পড়ছেন রাজনৈতিক নেতারা, কারোর মুখে হাসি নেই, দর কষাকষি চলছেই। মোহাম্মদ ইউনূস কোনো ক্রমে কারোর একটা ঘাড়ে দায় চাপিয়ে এখন পালাতে চাইছেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, খাল কেটে কুমির তত এগোচ্ছে, বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। আবারও রিপাবলিক বাংলার কাছে যে খবর এই মুহূর্তে পৌঁছাচ্ছে, বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস আজ নয় কাল পালাবে, কিন্তু তার পাশাপাশি আজকে যে নিয়ে জবাব চাই বাংলা আমি করবো, মোহাম্মদ ইউনূসের ধারে কাছে কেউ নেই, অর্থাৎ মোহাম্মদ ইউনূস অন্য কাউকে উপদেষ্টাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী বা উপদেষ্টা হিসেবে বানিয়ে যে চলে যাবেন সেটাও হবে না। তার কারণ মোহাম্মদ ইউনূস যদি না থাকে, অন্য কোনো উপদেষ্টাকে বাংলাদেশের জনগণ মানবে না। অন্যদিকে জামাত, সেই জামাত নিজেদের সংখ্যা এবং সমর্থন বৃদ্ধি করছে, জামাতের হাতে গোটা দেশ চলে যেতে পারে। জামাত কেন নিজের সমর্থন বা ক্ষমতা বৃদ্ধি করে দেশের মসনদে বসতে পারে এবং প্রথমবারের জন্য জামাত যেভাবে আসতে চলেছে বলে অনেকে মনে করছেন, যদি নির্বাচন হয় সেটা অবিস্মরণীয়, কিন্তু তার পাশাপাশি আরেকটা অকল্পনীয় অবিশ্বাস্য জিনিস হতে পারে শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যাবর্তন, মানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। কিন্তু এই সমস্ত কিছু হওয়ার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের কী হবে, মোহাম্মদ ইউনূসের বিকল্প পথ কী কী, মোহাম্মদ ইউনূসের সামনে এই মুহূর্তে কী কী অপশন পড়ে রয়েছে, একবার যদি আমরা দেখি ফুল ফ্রেমে, একবার যদি দেখি মোহাম্মদ ইউনূসের সামনে কী কী বিকল্প পথ পড়ে রয়েছে এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূসের কাছে বিকল্প কী কী। এক, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, মোহাম্মদ ইউনূস যেটা সবচেয়ে বেশি করার চেষ্টা করছেন। দুই, সেনাবাহিনীর হাতে পায়ে ধরে বাঁচা বা একটা করিডোর তৈরি করা, যে আমাকে ফ্রান্স অবধি ছেড়ে দিয়ে এসো তোমরা প্লিজ, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের সাথে বন্ধুত্ব করে নেওয়া। তিন, গণধোলাইয়ের ভয়ে গা ঢাকা দেওয়া। মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা সে তো পালিয়ে যেতে পেরেছিল, মোহাম্মদ ইউনূস কি পালাতে পারবেন? সম্ভাবনা কম। অবসর জীবন নির্বাসনে কাটানো এবং নির্বাসনে কোন দেশে কাটাবেন? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে পরিমাণ মামলা শুরু হতে পারে শেখ হাসিনার মতন, এক অদ্ভুত দেশ, এখানে প্রতি মাসে স্বাধীনতা আসে, হয়তো শেখ হাসিনার মতোই ভারতে মোহাম্মদ ইউনূসকেও চলে আসতে হতে পারে। খেলা ঘুরছে বাংলাদেশে, বাংলাদেশে খেলা ঘুরছে, বাংলাদেশে খেলা ঘুরছে বলে রিপাবলিক বাংলার এই মেগা এক্সক্লুসিভ, যে আজ শনিবার মেগা এক্সক্লুসিভ এপিসোড জবাব চাই বাংলাতে, সেখানে অনেকগুলো বড় বড় ব্রেকিং নিউজ দিচ্ছি। তার মধ্যে থেকে মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে কারা আসতে পারে এদিকে আমরা নজর দেব, কিন্তু তার আগে যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করবো। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন আয়েশা জামান শিমু আওয়ামী লীগ নেত্রী, আরিফ বিল্লাহ আমজনতার দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাংলাদেশের আমাদের সঙ্গে যোগ দেবেন, এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে থাকেন। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করব মোহাম্মদ ইউনূস গেলে কাদের আসার সম্ভাবনা প্রচণ্ড বাড়ছে। বিভিন্ন ইন্টারনাল সার্ভে যেগুলো করা হচ্ছে বাংলাদেশে করা হচ্ছে, আন্তর্জাতিক সংস্থা যারা করছে, যারা নিজেরা নিজেদের হিসেবটা করছে, তারা বলছে মোহাম্মদ ইউনূস গেলে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। এর পাশাপাশি
অকল্পনীয়, আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারেক রহমান বিএনপি এখনো অসুবিধা করে উঠতে পারেননি, কিন্তু তারেক রহমান বিএনপিও আসতে পারেন বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় সারপ্রাইজ এলিমেন্ট, মাস্টার স্ট্রোক এই মুহূর্তে গোটা বাংলাদেশের যে তিনজন নাম উঠে আসতে পারে, শফিকুর রহমান জামাত, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হওয়ার রেসে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ নেতা জাতীয় নাগরিক পার্টি। আবার যেটা মনে করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সাথে নাহিদের এই মুহূর্তে একটা টানাপোড়েন চললেও চলতে পারে, কারণ নাহিদ নিজে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হওয়ার যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন নিয়ে আসে। হাসনাত আব্দুল্লাহকে মানুষ বেশি পছন্দ করে। হাসনাত আব্দুল্লাহর এই মুহূর্তে মানুষ অনেক বেশি ভোটে হয়তো হাসনাত আব্দুল্লাহকে মানুষজন, বাংলাদেশের মানুষজন চায়। দেখুন, আমাকে কেন এই কথাগুলো বলতে হচ্ছে, তার কারণ বাংলাদেশ সার্বভৌম আমরা ভাবতাম, সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক আমরা ভাবতাম, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে বাংলাদেশে আগুন জ্বলছে, বাংলাদেশে অশান্তির পরিবেশ, প্রতি মাসে প্রতি বছরে যদি একবার করে স্বাধীনতা আসে, প্রতিবার করে যদি আমেরিকানরা এসে বাংলাদেশকে ভয়ঙ্করভাবে বিশৃঙ্খল করার চেষ্টা করে, পাকিস্তানিরা গলায় গলায় বন্ধুত্ব করে, আমাদের তো কথা বলতেই হবে। আমাদের পাশের বাড়িতে ভাই যদি চিৎকারের আওয়াজ পাওয়া যায় কোনো মহিলার, পাশের বাড়িতে যদি কোনো পুরুষ বলে বাঁচাও বাঁচাও, পাশের বাড়িতে যদি আগুন জ্বলে, পাশের বাড়িতে যদি চুরি রাহাজানি এই সমস্ত কিছু হয়, তাহলে তো বাংলাদেশের এই পরিস্থিতি দেখে চুপ করে থাকতে পারে না ভারত। ভারতের ছোট ভাই বাংলাদেশ, ভারতের বড় ভাই বাংলাদেশ, ভারতের এই মুহূর্তে বেস্ট ফ্রেন্ড হতে পারে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের এই ভয়ঙ্কর খারাপ অবস্থায় ভারত চুপ করে বসে থাকতে পারে না, রিপাবলিক বাংলা চুপ করে বসে থাকতে পারে না, ময়ূখ রঞ্জন ঘোষ চুপ করে বসে থাকতে পারে না। এবং সে কারণেই পুঙ্খানুপুঙ্খভাবে আজ, আমি আবারও বলছি, আজ এবং কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু হতে পারে। বিমল শঙ্কর নন্দ, কি মনে হচ্ছে বাংলাদেশে একটা বড় পালাবদল হতে পারে আবার? মোহাম্মদ ইউনূস আজ না হয় কাল পালাচ্ছে, এটা কনফার্ম, কিন্তু তারপর কি এবং এই ডাইনামিক্সটা কি করে চেঞ্জ হবে? একটা কথা বলি, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস পালাতে চাইছে, আজ হোক কাল ওকে পালাতে হবে। তার কারণ এই ভদ্রলোক ক্ষমতা পেয়ে যা যা অন্যায় অপরাধগুলো করেছে ও খুব ভালো জানে। ওর বিরুদ্ধে যদি বিচার শুরু হয় তাহলে কিন্তু এর আগে মুজিব হত্যাকারীদের যে পরিণতি হয়েছিল সেটাও ওর হয়ে যেতে পারে। ফলে মোহাম্মদ ইউনূস তার আগেই পালাতে চাইছে, কারণ সে নিজের আখের গুছিয়ে নিয়েছে, প্রচুর টাকা ট্যাক্স ছাড়ফাড় করে নিয়েছে। আজকেই শেখ হাসিনার একটা অডিও আমি শুনছিলাম, উনি তো প্রকাশ্যেই মোহাম্মদ ইউনূসকে একদম অভিযুক্ত করেছেন যে প্রচুর টাকা সে এদিক ওদিক করেছে নিজের পরিবারের। ফলে এখন লক্ষ্য একটাই, জামাতকে ধরে বাঁচার চেষ্টা করছে এবং ওই তথাকথিত কিছু ছাত্র নেতাদের। কিন্তু কতগুলো বিষয় মনে রাখতে হবে। আওয়ামী লীগ মার্কে হয়তো সাময়িকভাবে একটু চেপে গেছে, কিন্তু বাংলাদেশে এখনও বৃহত্তম রাজনৈতিক সমর্থন রয়েছে আওয়ামী লীগের দিকে। আমার ধারণা মোর দেন 40% পিপল দে সাপোর্ট আওয়ামী লীগ। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী সরকারটাই এখনো পর্যন্ত বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ সরকার। আমি 2020-তে বাংলাদেশে গিয়েছিলাম একটা সেমিনারে, ওদের সংবিধান এবং সেই সংবিধান বিষয়ক দু একটা বই কিনেছিলাম, পড়ছিলাম। গতকালই বসে বসে উল্টে পাল্টে দেখছিলাম যে এই যে শাসন ক্ষমতা যেভাবে নেওয়া হয়েছে, তথাকথিত কিছু উপদেষ্টা, অধিকাংশই তারা ফরেন পাসপোর্টধারী, এই সরকারটা অ্যাবসলিউটলি সংবিধান অনুযায়ী বেআইনি সরকার। এ সরকারের কোথাও কোনো অস্তিত্ব থাকতে পারে না সংবিধান অনুযায়ী। আগামী দিনে যদি সংবিধান রিভাইভড হয়, বর্তমান সংবিধান, তাহলে এরা প্রত্যেকে কিন্তু দেশদ্রোহিতার অভিযোগে পড়বে, কারণ এরা দেশের বিরুদ্ধে অপরাধ করেছে, ধরে নিতে হবে সংবিধান অনুযায়ী। তাহলে এখন কি হতে পারে? বাস্তব রাজনীতি অনুযায়ী এই মুহূর্তে যেহেতু এই সরকার, তার কিছু এই সমস্ত ছাত্রনেতা, তারা আওয়ামী লীগকে প্রায় মেরে মাঠের বাইরে বার করে দিচ্ছে, ফলে আওয়ামী লীগের পক্ষে লড়াটা মুশকিল হচ্ছে। ফলে এমন একটা হতে পারে, যেটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে বলি, যে ওয়াকারুজ্জামানের সামনেই এখন একটা সম্ভাবনা। বিমলদা, আমি যদি একবার, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আজ আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি একদম ইলেকশনের মতন, ইলেকশন সেশনগুলোতে যেরকমভাবে আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা এবং বিশ্লেষণ করি, আমি পিসিআরকে বলবো যে মোহাম্মদ ইউনূস গেলে কারা কারা আসতে পারে, ফ্রন্ট রানার যারা, তাদের মুখগুলো একবার আমি চালাই। এবং তার পাশাপাশি আপনি যে কথাগুলো বলছেন, মানে জেনারেল ওয়াকার আসতে পারে, এই সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা, তারেক রহমান, এদের প্রত্যেকের সম্ভাবনা তৈরি হচ্ছে বিমলদা। এবং এটা নিয়ে যদি আপনি আপনার বক্তব্য একটু বলেন, এটা আপনার কি মনে হচ্ছে? মাহফুজ আলম, তারও মানে প্রত্যেক জায়গায় একটা পলিটিক্স চলছে, এবং সবচেয়ে বড় শফিকুর রহমান জামাত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, এর থেকে ভয়ঙ্কর বা
এর থেকে বড় সারপ্রাইজ কিছু হতে পারে না বিমল দা। কথা বলি, জামাত একসময়ে বিএনপির সঙ্গে তো অ্যালায়েন্স সরকার করেছিল 2001 থেকে 2006। আমরা তো জানি যে সেই সরকার কি কাণ্ড করেছিল, লাখো লাখো হিন্দু দেশ ছেড়ে পালিয়ে এসেছিল বাংলাদেশ ছেড়ে, এবং ওখানে সমস্ত রকম ভারত বিরোধী শক্তিগুলোকে এই বিএনপি মদত দিয়েছিল। শুধু তাই নয়, 2004 সালে চট্টগ্রাম আর্মস হলে প্রায় 11 লরি অস্ত্র পাওয়া গেছিল, যেগুলো আসামে পাঠানো হচ্ছিল, এবং যার জন্য ওই নিজামি বলে একজন এবং লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল। বর্তমান সরকার তাদের ছেড়ে দিয়েছে। ফলে বিএনপি এই কাণ্ড কারখানা করেছে, জামাতও এই কাণ্ড কারখানা করেছে। কিন্তু যেহেতু হাতে ওদের ক্ষমতা এখন আছে, ন্যাচারালি ইউনূস পালালে হয়তো ওই জামাতকে বসিয়ে দিতে পারে। কিন্তু আমার ধারণা বাংলাদেশ আর্মি অনেকটাই সহ্য করেছে এই মুহূর্তে। আমার বাংলাদেশে কিন্তু ইউজুয়ালি মানুষ কোথাও কোনো দেশে সামরিক শাসন চায় না, কিন্তু আমার যা বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে একটা বড় অংশের মানুষ চায় যে আর্মি এখন আপাতত রাজনৈতিক ক্ষমতা নিক, এবং ওয়াকারুজ্জামান ক্ষমতা পেলে তাহলে হয়তো বাংলাদেশ ঠিক পথে হাঁটবে। যদি এটা হয়, ওয়াকারুজ্জামান যদি হাতে ক্ষমতা নেওয়ার সাহস দেখান, কারণ ভদ্রলোক একটু ভীতু মনে হচ্ছে, ভীতু টাইপের, উনি যদি ক্ষমতা নেওয়ার সাহস দেখান তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাড়বে। কারণ আর্মি কিন্তু বলছে আর অন্যায় তারা হতে দেবে না। কিন্তু আজকেই তো বাংলাদেশে যশোর এবং আরও কতগুলো জায়গায় মতুয়াদের গ্রাম সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা এখনও বাংলাদেশে ঘটছে। ফলে সামরিক বাহিনী যদি আরও অ্যাক্টিভ ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই সমস্ত শক্তি দেশ ছেড়ে পালাবে বা গ্রেপ্তার হবে, ইউনূস সমেতেরা। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা প্রকাশ্যে রাজনীতি করার একটা সুযোগ পেতে পারেন। শেখ হাসিনা ফিরতে পারেন, তিনি যদি নিরাপত্তা পান, জয় দেশে ফিরে আসতে পারে। আর থার্ড হচ্ছে যে বাংলাদেশে আবার রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ আবার মানে ময়দানে লড়াই করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু তার আগে লাস্ট লাইন যেটা দরকার সেটা হচ্ছে টু রিভাইভ দ্য গভর্নমেন্ট। যে সরকারটাকে অন্যায়ভাবে সরিয়েছে সংবিধান বহির্ভূতভাবে, তাকে তো আগে রিভাইভ করতে হবে, এবং সেটা এই মুহূর্তে আর্মি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি আবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে মিটিংয়ের পর মিটিং, বৈঠকের পর বৈঠক এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হচ্ছে। আমরা জানি না এর পরিণাম কি হবে। এই মুহূর্তে 8:15 ভারতীয় সময় বাজে, রাত 9টা বা 10টার সময় বড় কিছু হতে পারে। আমার সাথে এই মুহূর্তে আরিফ বিল্লাহ রয়েছেন। আরিফ বিল্লাহ বাংলাদেশ থেকে রয়েছেন। আরিফ বিল্লাহ, আমি প্রথম প্রশ্ন যেটা করতে চাই আপনাকে, মোহাম্মদ ইউনূস চলে গেলে, মোহাম্মদ ইউনূস যাচ্ছেন এটা মোটামুটি কনফার্ম, এবং আমাদের কাছে যা খবর আছে মোহাম্মদ ইউনূস নিজের প্লেনের টিকিটও বুক করে রাখছেন। মোহাম্মদ ইউনূস নিজের যে অল্টারনেট অর্থাৎ বিকল্প, নিজের যদি এমন কোনো পরিস্থিতি হয় বিমানবন্দর থেকে তাকে আটকে দেওয়ার ব্যবস্থা যদি রাজনৈতিক নেতারা করেন, তার জন্য নিজে আলাদা করে চপার এবং চার্টার্ড ফ্লাইট সেগুলোরও ব্যবস্থা মোহাম্মদ ইউনূস করছেন বলে আমার কাছে খবর আছে। এবং সেক্ষেত্রে হয়তো ভারতে মোহাম্মদ ইউনূস আসার অপশনটাও খোলা রাখছেন। আপনার কাছে কি খবর আছে? মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে বিকল্প কে? জেনারেল ওয়াকার, জামাতের প্রধান, বিএনপি, না শেখ হাসিনার প্রত্যাবর্তন? দেখুন ময়ূক, আমি আপনাকে স্পষ্ট করে বলি, আপনি যা বলতেছেন সেগুলো ভুল তথ্য। ডক্টর ইউনূস সাহেব যে পদত্যাগের কথা উনি প্রকাশ করেছিলেন সেই বিষয়টি হলো ওনার স্ত্রী খুবই অসুস্থ এবং উনি ছাড়া কাউকেই ওনার ওয়াইফ চিনেন না। ডক্টর ইউনূস সাহেব নিজেই ওনার স্ত্রীকে গোসল থেকে শুরু করে মুখে খাবার তুলে দেওয়া, ঔষধ দেওয়া, ওনাকে বাংলাদেশে নিয়ে আসছেন না কেন? ডক্টর ইউনূস, বাংলাদেশে তো হাসপাতাল আছে, বাংলাদেশে তো নার্সিং সেন্টার আছে। আপনি আজকে কথা বলার সুযোগ দিবেন? আপনি অবশ্যই দেবো। না, এটা কোনো যুক্তি হলো? একজন রাষ্ট্রনেতার স্ত্রী সে অসুস্থ বলে রাষ্ট্রনেতা রাষ্ট্রের কাজ ছেড়ে চলে যাচ্ছেন? বারবার বলছি, আপনি যদি কথা বলার সুযোগ না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা কি ঘটেছে। আমি অবাক লাগলো, তাই জন্য বললাম যে ওনার স্ত্রী অসুস্থ, ওনার স্ত্রীর সেবা করার জন্য ওনার খুবই প্রয়োজন, উনি সময় চান। তো আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, উনি সন্তুষ্ট হয়েছেন যে ওনার দেশের দায়িত্বভার যেহেতু উনি গ্রহণ করেছেন, উনি নির্বাচন অবধি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে উনি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের
যে রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেখানেই থাকবেন, উনি পদত্যাগ করবেন না। আর এই বিষয়ে স্পষ্ট, সেই জন্য আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা কিন্তু আরিফ বিল্লাহ কিছু তো একটা ঠিক যাচ্ছে না। আরিফ বিল্লাহ আমি একবার চেষ্টা করবেন না। আরিফ বিল্লাহ আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ কিছু একটা কিন্তু ভুল হচ্ছে। আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানোর জন্য বলবো, দেখুন জামাত নেতাদের সাথে, আমি দর্শকদেরও বলবো, জামাত নেতা এবং জামাত শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের সাথে বৈঠকও একেবারে গম্ভীর মুখে, যে ছবি বিএনপির যে ছবি এই মুহূর্তে দেখছেন, দেখুন প্রত্যেকে গম্ভীরভাবে বসে রয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটা ছবি, যে ছবিটা নতুন এসেছে, সেই ছবিটাও দেখানোর জন্য বলবো। ভালো করে দেখুন এই মুহূর্তে, এটা এক্সক্লুসিভ ছবি, এই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসেছে, যেখানে ভালো করে দেখুন কিছু একটা ভয়ঙ্কর কোনো অশনি সংকেত। জামাত প্রধান তিনি মোহাম্মদ ইউনূসের সাথে গম্ভীর মুখে বসে রয়েছেন, গম্ভীর মুখে হাসি নেই। মোহাম্মদ ইউনূসের মুখ যদি আমি আরেকটু জুম করে দেখানোর জন্য বলি, আমি পিসিআরকে বলবো মোহাম্মদ ইউনূসের মুখটা, শুধু মোহাম্মদ ইউনূসের মুখটা যদি আমি দেখানোর জন্য বলি, বা এই মুহূর্তে ছবিটা যদি সেট 2-তে যে প্লাজমা রয়েছে সেখানে যদি আমি সেই ছবিটা দিই, ভালো করে যদি ফেস অ্যানালিসিস করি আমরা, ভালো করে দেখুন এই মুহূর্তে, দর্শককে দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে ভালো করে দেখুন মোহাম্মদ ইউনূসের মুখটা দেখুন। মোহাম্মদ ইউনূসের মুখ কালচে হয়ে গেছে। মোহাম্মদ ইউনূসের বাধ্যবাধকতা নিশ্চয়ই আছে, মোহাম্মদ ইউনূস কিছু একটা লোকানোর চেষ্টা করছেন। অন্যদিকে জামাত প্রধানের মুখ এই মুহূর্তে থমথম করছে, মুখটা থমথম করছে মুখ, অর্থাৎ এই মুহূর্তে দুজনেই কিছু একটা নিয়ে ভয়ঙ্করভাবে ঝড় বয়ে গেছে। তার মধ্যেই শফিকুর ভাই বা প্রেস সচিব তিনি এই ছবিটা সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন। আরিফ বিল্লাহ আপনি যতই যা বলুন না কেন, কিছু একটা ঠিক যাচ্ছে না, কিছু একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই মুহূর্তে। আমরা কিছুটা আন্দাজ পাচ্ছি, হয়তো আপনারাও আন্দাজ পাচ্ছেন। উপস্থাপন করছেন ডক্টর ইউনূসের চেহারা, হাসি উজ্জ্বল চেহারা দেখা যাচ্ছে। কোথায় হাসি? না, এটাকে হাসি বলে না। উনি থমথম করছে মুখটা। আরিফ বিল্লাহ আমি ইয়ার্কি মারছি না, থমথম করছে ভয়ঙ্কর ভাবে এই মুহূর্তে। মানে কেউ যদি কোনো শ্রাদ্ধ বাড়ি বা শ্মশান বাড়ি থেকে ফেরার পরে কেউ ভয়ঙ্কর কারোর বিয়োগ হয়েছে, আত্মীয় বিয়োগ হয়েছে, তারপর দেখুন এই জায়গাগুলো আপনি ভালো করে যদি দেখেন আরিফ বিল্লাহ, এটা খুব ভয়ঙ্কর। দেখুন মিথ্যাচার করছেন। না মিথ্যা প্রচার না, আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ছবিটা দেখুন। মিথ্যাচার করছেন। এবং আরেকটা ছবি দেখুন, আমি দ্বিতীয় ছবি যেটা, সেই দ্বিতীয় ছবিতে ভালো করে আরিফ বিল্লাহ দেখুন, হাতের এক্সপ্রেশন কিন্তু ভয়ঙ্কর লাগছে। সালাউদ্দিন ভাই আছেন এবং এখানে দেখা যাচ্ছে আমিন খুশরু ভাই আছেন, আরো দুই শীর্ষ নেতা আছেন। কারো চেহারার মধ্যে কোনো বিভৎসকর অবস্থান নেই। হাসছেন, ওনারা কি হাসছেন? ওনারা কি মুচকিও হাসছেন? আপনি এটুকু নিয়ে না মুচকিও হাসছেন না। দেখুন মিথ্যাচার একেবারেই গ্রহণযোগ্য নয়। না, আপনার কাছে কি খবর আছে? জামাত কি ক্ষমতায় আসছে? আমার কাছে খবর আছে ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এবং নির্বাচন অবধি, নির্বাচন খুব দ্রুত। নির্বাচন কবে হবে? নির্বাচিত সরকারের হাতে নির্বাচন কবে হবে? হাসি খুশি ক্ষমতা হস্তান্তর করবেন। না, আমার প্রবলেম হচ্ছে মোহাম্মদ ইউনূস হাসছে না কেন? আমার প্রবলেম হচ্ছে মোহাম্মদ ইউনূসের মুখে কিন্তু হাসি নেই। মোহাম্মদ ইউনূসের আমি তো বলবো এই মুহূর্তে মিথ্যাচার করবে আপনার মতো। আপনি দেখুন, আপনি এখন কথা বলছেন, আপনার মুখেও কিন্তু একটা হাসি প্রসন্ন ভাব আছে। আরিফ বিল্লাহ ভালো করে যদি আপনার মুখটা আপনি নিজে দেখেন আয়নাতে, আপনার মুখেও কিন্তু একটা হাসির মতন। আপনি হাসুন আরিফ বিল্লাহ, একটু হাসুন, একটু সামান্য হাসুন আরিফ বিল্লাহ। দেখুন আজকে আপনিও হাসতে পারছেন না, কিছু একটা আমার খুব প্রবলেম হচ্ছে। মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই, মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই, জামাত প্রধানের মুখে হাসি নেই, বিএনপির নেতারা চুপচাপ থমথমে মুখে। দেখুন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায় এসেছে, যেখানে মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই। মোহাম্মদ ইউনূসের এই বাঁদিক ডান দিকের চোয়ালগুলো যদি ভালো করে দেখা হয়, মোহাম্মদ ইউনূস কাঁপছিলেন, ভিডিওতে কাঁপছিলেন, এবং তার যে একদম নির্দিষ্ট যে অংশের ছবি আমরা দেখিয়েছি, অর্থাৎ যে ফেসিয়াল মাসলগুলো রয়েছে, সেই ফেসিয়াল মাসল যেগুলোকে বলা হয় মুখের যে পেশিগুলো, সেগুলো শক্ত, অর্থাৎ চোয়াল শক্ত। মোহাম্মদ ইউনূস ক্যামেরার দিকে তাকাচ্ছেন না, কারণ ক্যামেরার দিকে তাকালে মোহাম্মদ ইউনূসের চোখ
ধরা পড়বে, মোহাম্মদ ইউনূসের বিষণ্ণতা ধরা পড়বে, ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে। কেন তাকিয়ে আছে? মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পারছেন না। আরিফ বিল্লাহ, মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পারছেন না। মোহাম্মদ ইউনূস, আপনি দেখুন মুখটা একদম একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এটা ভালো ইঙ্গিত নয়, এটা ভালো ইঙ্গিত নয়। কিছু একটা অশনি সংকেত, এটার কিছু একটা অশনি সংকেত রয়েছে। প্লিজ বলে দিন আপনার যদি খবর থাকে, যদি খবর না থাকে। মোহাম্মদ ইউনূসের এই মুখ দীর্ঘদিন আমরা দেখিনি। মোহাম্মদ ইউনূসের, আমরা ভারতবর্ষে দেখেছি মোহাম্মদ ইউনূসকে কি মিষ্টি হেসে। আমি পিসিআর কে বলবো মোহাম্মদ ইউনূসের অন্য ছবিগুলো দেখাতে, এমনি প্রসন্ন মুখে যে ছবিগুলো আছে সেই ছবি এবং এই ছবি আগে এবং পরে মুখে হাসি নেই। টু উইন্ডো করে হাসতে হাসতে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, আজ মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই। নীলাদ্রি ব্যানার্জি কি মনে হতে পারে এই মুহূর্তে? বড় কোনো সম্ভাবনা। ময়ূক, মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন তার থেকে বড় প্রশ্ন আমার মনে হয় করা উচিত। 20শে জানুয়ারির পর 4 মাস কেটে গেছে, মোহাম্মদ ইউনূস এখনো আছেন কি করে? মোহাম্মদ ইউনূসও নিশ্চয়ই নিজেকে প্রশ্ন করছেন, আমি এখনো আছি কি করে, যেখানে আমেরিকায় প্রেসিডেন্ট জায়গায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ সারা বিশ্ব জানে, জামাতরা জানে কিনা জানি না, মোহাম্মদ ইউনূস হচ্ছে আন্তর্জাতিক বাজারে ডিপ স্টেটের এজেন্ট। যে ডিপ স্টেট চালান জর্জ সোরস, যার সবচেয়ে বড় মুখ হচ্ছে হিলারি ক্লিন্টন। এবার সোরস, ক্লিন্টন, বাইডেন, কমলা হ্যারিস, এরা একেবারে মার্কিন নির্বাচনে মার্কিনদের ভোটে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেদিন থেকেই মোহাম্মদ ইউনূসের গতি তলমড়। আরও যেটা হয়েছে ময়ূক, শেখ হাসিনের আমল মানুষ দেখেছে 10 বছর 15 বছর যতদিন শেখ হাসিনা ছিলেন, আর মোহাম্মদ ইউনূসের এই কয় মাসের শাসন দেখেছে। ফারাকটা বাংলাদেশের মানুষ খুব স্পষ্টভাবে বুঝতে পারছে, বাংলাদেশের মহিলারা বুঝতে পারছেন, বাংলাদেশের যুবকেরা বুঝতে পারছেন। ঠিক এই কারণে আওয়ামী লীগকে তড়িঘড়ি নিষিদ্ধ করতে হয়েছে। কারণ মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন আজ না হয় কাল নির্বাচন করতেই হবে, আর নির্বাচন করলে বাংলাদেশে যে হাওয়া, শেখ হাসিনার ইউনূসের তফাৎটা মানুষ যেভাবে দেখেছে, শেখ হাসিনা এটা বিরাট মেজরিটি নিয়ে ফেলতে চলেছে। তাই নির্বাচনে তাকে ফেস করতে যাতে না হয়, সেই জন্য আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে। এখন ভয় হচ্ছে বিএনপি, এখন ভয় হচ্ছে বিএনপিও নির্বাচন চাইছে। আর জামাত জানে তাদের বাবা পাকিস্তান অপারেশন সিন্দুরে যে নাকারি চোবারি খেয়েছে, তাদের সাপোর্ট দেওয়ার ক্ষমতা নেই। তাই তারা এখন রামগরুরের ছানা হাসতে তাদের মানা। এরা কেউ হাসবে না, দুদিন বাদে আপনার শোয়ে এসে কাঁদবে। এখন তো মুখ গম্ভীর করে আছে, এরপর দেখবেন কাঁদবে। আপনি রুমাল নিয়ে বসতে হবে ময়ূক, এদের অফার করতে হবে, দাদা কাঁদবেন না, দাদা কাঁদবেন না, আপনার যাওয়ার সময় হয়েছে, শান্তিতে বিদায় নিন। কিন্তু বিদায় কোথায় নেবেন? বাংলাদেশে থাকলে মোহাম্মদ ইউনূস পৃথিবীতে থাকবেন, তার হাল সেই পাকিস্তানের ভুট্টোর মতো হতে পারে। আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের ওই যে পাকিস্তান না বলে কি একটা দেশ আছে, ওখানে হতে পারে। কিন্তু পাকিস্তান কতদিন থাকবে ময়ূক, তারও নিশ্চয়তা নেই। তাই মোহাম্মদ ইউনূস এই পৃথিবীতে কতদিন থাকবেন সেটাই তিনি জানেন না ময়ূক। তিনি কাঁদবেন না হাসবেন, একটু সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের মোহাম্মদ ইউনূসের প্রতি। এই বিদায়ের মুহূর্তে মোহাম্মদ ইউনূস এবং তার যত এজেন্ট আছে, যারা নির্বাচিত না হয়ে বাংলাদেশের মানুষের উপর শোষণ শাসন করেছে, যারা আপনার সাথে অনেকে আছে, একজন আছেন আজকে, সেই দাড়িওয়ালা এজেন্টকে বলি, এখন বিদায়ের সময়, এখন কাঁদার সময়, ভালোভাবে বিদায় নিন, শান্তিপূর্ণ বিদায় নিন, বেহেশতে আপনাদের জীবন শান্তিপূর্ণ হোক। আমি দুটো ছবি দেখাবো এই মুহূর্তে দুটো ছবি দেখাবো। একটা ছবি থমথমে মুখের মোহাম্মদ ইউনূস, আজকের ছবি। আমরা জানি না মোহাম্মদ ইউনূস কেন থমথমে মুখে। এবং আরেকটা ছবি যেখানে সদা হাস্য মোহাম্মদ ইউনূস সবার সাথে দেখা করতেন, এবং ওনার একটা স্টাইল আছে, উনি এরম করে হাতটা নাড়ান বা এরম করে সালাম ঠোকেন। দুটো ছবি মানে কি করে 9 মাসে অনেক কিছু বদলে যায়। এই দুটো ছবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরিফ বিল্লাহ হয়তো স্বীকার করবে না কি সম্ভাবনা তৈরি হচ্ছে যার জন্য এত কিছু। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটি আসছে, এবং সেই ব্রেকিং নিউজটি আমি জানি না এর ইমপ্লিকেশন বা এর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ ঠিক কতটা, কিন্তু যে খবর আমরা পাচ্ছি, সূত্রের খবর, আন্তর্জাতিক মিডিয়া যেটা এই মুহূর্তে বলা বলি শুরু করেছে, সে খবরটা এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে দেশের আবেগ ঘুরছে হাসিনার দিকে। এই মুহূর্তে
যে আজ মোহাম্মদ ইউনুস পাচ্ছেন। আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনুস এই ভয়টাই পাচ্ছিলেন। সেনাবাহিনী সমস্ত দলকে সম গুরুত্ব দিতে পারে, মোহাম্মদ ইউনুস এটা বুঝতে পারছেন, এবং এটা বুঝতে পারছেন বলেই দেখুন জেনারেল ওয়াকারের সেই ঐতিহাসিক ছবি শেখ হাসিনার সাথে 5ই আগস্টে, সেদিন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে যে সময়টুকু দিয়েছিলেন, বা ভারতে শেখ হাসিনা যাতে শান্তিপূর্ণভাবে সুরক্ষিতভাবে যেতে পারে সেই সময়টুকুও দিয়েছিলেন। মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন সেই সময় হয়তো মোহাম্মদ ইউনুস পাবে না, এবং ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আয়েশা জামান শিমু। ওনার কাছে আমি যাব, কিন্তু কোন পথে, কোন অঙ্কে, কোন ম্যাথামেটিক্সে শেখ হাসিনা আশ্চর্যজনকভাবে তার দলকে বসিয়ে দিতে পারে? হয়তো শেখ হাসিনা নিজে কোনোদিন আর বাংলাদেশে ফিরবে না, কিন্তু শেখ হাসিনা কোনো একটা অঙ্কে তার দলের কাউকে হয়তো বসিয়ে দিতে পারে, বা সজীব জয় সেও হয়তো বসতে পারে। কোন অঙ্কে রিপাবলিক বাংলার যে এক্সক্লুসিভ রিপোর্ট, সেই এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনাদের পর্দায় গ্রাফিক্যালি দেখাবো কিভাবে, কোন অঙ্কে এই সপ্তাহে ইউনুস পালিয়ে গেলে শেখ হাসিনা অনেকগুলো ব্যাক এন্ডে ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেনার দখলে দেশ চলে গেলে শেখ হাসিনা নিজের জন্য ঘুঁটি সাজাতে শুরু করবে, এবং শেখ হাসিনা খুব ভালো করে জানেন বিএনপি সুবিধা করতে পারছে না, পাকাপাকিভাবে বিএনপি যদি সুবিধা করতে না পারে, এবং মজার কথা হলো জামাতের হাতে যদি দেশ চলে যায়, এটা একটা অদ্ভুত সম্ভাবনা, যেখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন জামাত মানে ওই বিষক্ষয়। জামাত যদি বাংলাদেশটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য অনেক সহজ হবে অঙ্কটা, কারণ জামাতের বিরুদ্ধে খেলাটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স। জামাত এই করছে, জামাত ওই করছে, দেখো জামাত কতটা হিন্দু বিরোধী, জামাত এই মুহূর্তে দেশ চালাতে পারছে না, কট্টরপন্থী জামাত, মৌলবাদীদেরকে আশকারা দিচ্ছে জামাত, বিদেশে জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকম লবিং করা, এই সমস্ত কিছু শেখ হাসিনা বহু আগে করে এসেছেন, আওয়ামী লীগ এগুলো করে করে অভ্যস্ত। সুতরাং জামাত এই মুহূর্তে যদি কোনো ক্রমে মোহাম্মদ ইউনুসের পরে জামাত যদি এই মুহূর্তে কোনো অঙ্কে যদি ক্ষমতা নেয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা করবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নেত্রী এই মুহূর্তে রয়েছেন আয়েশা জামান শিমু, কি মনে হচ্ছে হাওয়া কি আওয়ামী লীগের দিকে একটু ঘুরছে? প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ, যে কথাগুলো আপনারা 9 মাস আগেও বলতে পারতেন না। আমি তো দেখছি বাংলাদেশের রাস্তায় বা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বসে আওয়ামী লীগ নেতা নেত্রীরা যে কথাগুলো বলছেন, আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। হাওয়া কি ঘুরছে? ধন্যবাদ দাদা, ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা 10 মাস আগের কথা বা তার আগেরও কথা, যখন আমাদের আওয়ামী লীগ সরকারকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ওনারা বলেছেন, মেটিকুলাস ডিজাইনে ওনারা আমাদেরকে আউট করেছেন আমাদের রাজনীতির মাঠ থেকে। তো আমি বলবো আপনাকে দাদা যে আওয়ামী লীগ 9 মাস না, আওয়ামী লীগ এখনো যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ এবং সরকার গঠন করবে, যার কারণে তারা ফার্স্টে আওয়ামী লীগের নিবন্ধন, এখন কিন্তু শুরু হয়েছে নিবন্ধন বাতিল নিয়ে, প্রথম তারা কার্যক্রমগুলি স্থগিত করেছে। এখন তারা ইনকেলাব মঞ্চ, যেটা আপনারা ছাত্ররা, যেটা নতুন নব্য জামাত যারা চালাচ্ছে ইনকেলাব মঞ্চ, তারা বলছে যে 73 দিনের একটা আলটিমেটাম দিয়েছে তারা, জুলাই হত্যা, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 73 দিনের আলটিমেটাম দিয়েছে ইউনূস সরকারকে। এটা হলো গতকালকে তাদের ভিউ, যে আমরা 73 দিনের আলটিমেটাম দিচ্ছি। এবং আজকে যেটা ব্যানার নিয়ে তারা আবার দাঁড়িয়েছে, সেখানে বলছে যে ইউনূসকে তারা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছে। তাহলে ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে কোন হিসাবে ওনারা দেখতে চাচ্ছেন? ওনার কি নির্বাচন করে ইউনূস সাহেব আবার ওনার দলকে, ওনার যে দল গঠন করেছেন বা ওনার আলাদা কিছু আছে কিনা, এটা তো আসলে এখনো সেভাবে এনসিপি বা ওনার দল এটাও কিন্তু প্রকাশ্যে আসে নাই যে এনসিপিটা ওনার দল। তাহলে উনি প্রেসিডেন্ট হবে কোন হিসাবে? এটা আসলে একটা বিশাল, অনেক বড় একটা বিশাল বিষয়। কিন্তু এই ব্যাপারটা কেন, এইটা আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে, মোহাম্মদ ইউনূস হাসছেন না। জামাতের আমিরের সাথে যে বৈঠক,
আসলে দাদা আমি বলবো জামাতের আমিরের সাথে বৈঠকটা কথা যেমনই হোক, সেটা তো উনি তো পলিটিক্যাল, ওনার তো আজকে ডেকেছেন, বিএনপিকেও ডেকেছেন, জামাতকেও ডেকেছেন, আওয়ামী লীগ ছাড়া আর বাকি 2-3টা দলকে ওনারা ডেকেছেন। তো আচ্ছা, এখন 19 উপদেষ্টার সাথে আজকে যে মিটিং তারা করেছেন, সেই মিটিংয়ে কিন্তু ওনারা ঐক্যবদ্ধ এবং সব উপদেষ্টারা বলেছে ওনারা কোনো অবস্থাতে ক্ষমতা ছাড়বে না, ওনারা অনেক দায়িত্ব নিয়ে বসেছেন, ওনাদের অনেক কাজ আছে। আসলে আমি বুঝতে পারতেছি না, আসলে ওনাদের দায়িত্ব হলো নির্বাচন দাও, নির্বাচন দিয়ে আপনারা সরে যান এখান থেকে। নির্বাচনবিহীন একটা দেশ দাদা, আপনারা জানেন না আমরা কি অবস্থায় আছি, যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের জীবনের নিরাপত্তাহীনতা তো 24 ঘন্টা আমরা ভুগছি, এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ বলে বলে এখন আমাদের ছেলেদেরকে মারতেছে। নাকি ভারতের কোন নারীকে ময়ূক আওয়ামী লীগের নেত্রী বানিয়ে সামনে উপস্থাপন করছে? আমি দাদা আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে কোথাও যাব না। বাংলাদেশ থেকে কেন আমাদের দেশে ছেড়ে আমি যাব? এটা আমার দেশ। ভারতে পালিয়ে গেছেন নাকি ভারতের নাগরিক হয়ে ময়ূকের প্রেসক্রিপশনে এখন আওয়ামী লীগের নেত্রী সেজে এসেছেন? আমরা বাংলাদেশে আছি না, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের পথে। এবং আমরা যে মব জাস্টিস নামে যে আওয়ামী লীগের লোকদেরকে গণহত্যা করছে 2001 থেকে আসার পরে, ওনারা 2001 পর থেকে ওনারা 26,000 লোক মারছেন আমাদের আওয়ামী লীগের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সেইগুলি নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনি তো ভারতে বসে আছেন, আমি ময়ূকের বাসায় আপনি এই সমস্ত আজে বাজে আপনি এই সমস্ত আজে বাজে কথা কেন বলছেন? বাজে কথা আমার সাথে কম বলবেন, কথা বলুন। আমি কেন ইন্ডিয়ান নাগরিক হতে যাব? আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশে বসবাস করছি। এবং না না না, আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না কেন? আওয়ামী লীগের 90% লোক বাংলাদেশেই আছে, যেটা আপনারা জানেন না। আমরা ইন্ডিয়া যাবো কেন? আমার দেশ বাংলাদেশ, আমি একজন ফ্রিডম ফাইটার সন্তান। আমরা বাংলাদেশে থেকে আমরা ফাইট করব, এবং বাংলাদেশের জন্য যেটা ভালো হয়, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যা সুস্থকর পরিবেশ হবে, আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা কেন পালাতে যাব? শুনেন ভাই, আপনারা ভিতর মতো পালিয়ে গেলেন কেন? বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাবে কেন? ইন্ডিয়া পালানো কি আছে বাংলাদেশ থেকে? আমি যদি করাপশন করি, গণহত্যা চালিয়েছিলেন, কেন আমরা পালাবো? আমরা এখনো বাংলাদেশে আছি। তাহলে 3000 অভিযুক্ত 3000 পুলিশের প্রাণ যে মারছে, সেটা হত্যা হতো, সেটা হত্যা বিচার করতে হবে। হত্যা করেছিলেন ভারতের প্রেসক্রিপশনে। 24-এর গণ অভ্যুত্থানে 2000-এর অধিক মায়ের সন্তানকে হত্যা কি হয়েছে সেটা আমরা জানি। মেটিকুলাস ডিজাইনে কিভাবে হত্যাটা হয়েছে সেটা সবাই জানে। আরে ভাই, আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়াই বলতেছে, আপনাদের কেন দেশে ফিরে আসতে না, উনি পারেন না? পালিয়ে যায় নাই, অসম্ভব। উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উনি লাশ দেখতে চায় না, উনি চলে গেছেন। আপনারা ভারতের নাগরিক, ভারতে চলে গেছেন। বাংলাদেশের নাগরিক আপনারা নয়, ময়ূকের বাড়িতে থাকেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে আছি ভাই, মোদির বাড়িতে থাকেন। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। বাংলার মাটিতে যদি আমাদের কবর হয়, দাফনে আমরা সে বাংলাদেশে বসবাস করবো। কেন আমার দেশ ছেড়ে আমি পালানোর মতো কাজ করি নাই। আর গণহত্যার কথা বলছেন যে আপনারা গণহত্যার কথা কি বলছেন? আপনারা করছেন গণহত্যা, এবং আপনার ইউনুস সাহেব কি কিন্তু বলছেন মেটিকুলাস ডিজাইনে, কিন্তু এটা মেটিকুলাস ডিজাইনে আপনারা সেখানে এই প্ল্যান করে এই হত্যাগুলি করছেন ছেলেদেরকে। তাহলে কেন পোস্টমর্টম হলো না? আমরা তো চাই সঠিক বিচার হোক, প্রত্যেকটা বিচার, না না, প্রত্যেকটা হত্যার বিচার হবে ভাই। আমাদের না না, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আসতে হবে। ব্যক্তিগত কোনো ধরনের এরকম আক্রমণ আমি এই ধরনের আক্রমণ আমি সহ্য করবো না। প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনারা ভারতে বসে এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাংলাদেশের যে দুজন অতিথি তারা নিজেদের মধ্যে যে ঝগড়াতে মেতে উঠেছিলেন বা তারা ঝগড়া করছেন, তাতে আমরা নিজেদের কলুষিত করতে চাই না। একদম আমি দুজনকে, ইউনুসপন্থী এবং ইউনুস বিরোধী যে দুজন রয়েছেন বাংলাদেশ থেকে, আমি দুজনকেই আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি ঝগড়ার, আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি বিতর্কের। আমি আপনাদের থামাচ্ছি। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাচ্ছি এবং তারপরে একটা ব্রেকিং নিউজ দেবো। বিমল শঙ্কর নন্দ, মানে আমি দেখছিলাম ওনাদের বিতর্কটা, যে তেজে দুজনে বিতর্ক করছেন। এই সিচুয়েশন কিন্তু 9 মাসে ছিল না। যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ আবার নতুন করে একটা এনার্জি ফিরে পাচ্ছে।
দেখুন, আমি যতটুকু যা খবর পাচ্ছি, যারা সাধারণ মানুষ রিক্সা চালায়, অটো চালায়, তারা বলছে আরে তখন তো তবু খেতে পারতাম, এখন তো খেতেও পাচ্ছি না। এবং যেভাবে এই বাণিজ্যের সমস্যা তৈরি হচ্ছে, বাংলাদেশে জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে, বাংলাদেশ প্রায় মন্দার দিকে এগোচ্ছে, আগামী দিনে মানুষের বিপদ কিন্তু বাড়বে। যত বিপদ বাড়বে তত কিন্তু শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়বে, কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে তিনি উন্নত করেছিলেন, বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জের রেকর্ড রিজার্ভ করতে পেরেছিলেন। আজকে সেগুলোকে সব এরা ফুঁকে দিয়েছে, বিদেশে পাচার করে দিয়েছে। ফলে এই সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না, সেটা বুঝতে আরিফ বিল্লাহরা বুঝতে পারছে না, তাদের মাথাতে আমি জানি না কি আছে। আরিফ বিল্লাহ কজন বাংলাদেশে এই সংখ্যা, আরিফ বিল্লাহর মাথায় ঢুকছে সংখ্যা বেড়েছে, কিন্তু এই একদম চলে যাবে। দাঁড়ান, কি বিমল দা, আমি একবার শুনে নি কি বলছে। বেশ, আরিফ বিল্লাহ, আপনার হয়তো পেট খারাপ হয়েছে, ভুলভাল বকছেন। এরা যতদিন থাকবে আবার বাংলাদেশকে সেই নিচের দিকে নিয়ে যাবে। আওয়ামী লীগের এটা একটা দায়িত্ব যে এই সমস্ত ফোর্সগুলোকে একেবারে মূলোৎপাটন করতে হবে। যেরকম মুজিব হত্যাকারীদের অধিকাংশকেই মোটামুটি তারা শাস্তি দিয়েছে, যারা বাংলাদেশে এখন চরম একটা ভারত বিরোধী, হিন্দু বিরোধী ভাবনা চিন্তা ছড়াচ্ছে, সেই রাজাকার আল শামস আল বদরের যে সমস্ত উত্তরসূরি, এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিয়ে আওয়ামী লীগ যে আগে ভুল করেছিল তার মাসুল হয়তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আশা করি এবার বুঝতে পারবে। আওয়ামী লীগ এবার আশা করি বুঝতে পারবে, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগকে এটাও বুঝতে হবে যে হিন্দুরা কিন্তু আওয়ামী লীগের সময়ও কচুকাটা হয়েছিল, আওয়ামী লীগের সময়ও হিন্দুদের বাড়িঘরদোর ভাঙা হয়েছিল। ভারত কিন্তু সেই সময়েও নোট রেখেছিল, এখনো নোট রাখছে। আওয়ামী লীগ যদি এর পরবর্তীকালে কোনোদিন আসে, আওয়ামী লীগকেও এটা বুঝতে হবে হিন্দুদেরকে সুরক্ষিত রাখতে হয়। কি বলছেন আরিফ বিল্লাহ, কি বলছেন বলুন। আপনি যেহেতু জার্নালিজম করেন, সাংবাদিক, আপনার অবশ্যই জেনে রাখা উচিত আওয়ামী লীগ, আমি মিসাইল সায়েন্সটাও জানি, আমার দেশ মিসাইল সায়েন্সও জানে। আরিফ বিল্লাহ এখন চাল ডাল তেল নুন ডিম সমস্ত কিছু খাওয়াচ্ছি, এরপরে বাধ্য করবেন না মিসাইল খাওয়াতে। মিসাইল খেলে কিরকম টেস্ট লয় জানেন? কিরকম টেস্ট মিসাইলের? খাবেন একটা ব্রাহ্মস, খাবেন আকাশ, খাবেন যান আপনার পাকিস্তানি চাচাজানদেরকে জিজ্ঞেস করবেন আকাশ মিসাইলের টেস্ট কিরকম, সুদর্শন চক্রের টেস্ট কিরকম জিজ্ঞেস করবেন গিয়ে, যান। বড় বড় লেকচার মারছে, গোটা বাংলাদেশটাকে রসাতলে পাঠাচ্ছেন। আপনাদের লজ্জা লাগে না? বড় বড় নেতার নাম, বড় বড় দলের নাম দিয়ে বসে আছেন। সবকটা দল ভাঙুন, সবকটা দল হয় ভাঙুন বা মানুষকে মানুষের অধিকার বুঝে নিতে দিন। মানুষ তো গোটা বাংলাদেশের মানুষ তো এবার বিরক্ত আপনাদেরকে নিয়ে। কি করছেন কি আপনারা? হাটে বাজারের মতন বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছেন। বিল্লাহ ভাই শোনো, হাটে বাজারের মতন বাংলাদেশের মতন ঐতিহ্যশালী দেশকে বিক্রি করো না। মুরগি, কলা, জামরুল যেভাবে হাটে বাজারে বিক্রি হয়, যেভাবে আম বিক্রি হয় গরমকালে, সেভাবে বাংলাদেশটাকে তোমরা বিক্রি করে দিচ্ছ। সেন্ট মার্টিনস আইল্যান্ডটাকে তোমরা আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছ 10 টাকা করে। তোমরা আসলে হকারগিরি করছো বিক্রি করার জন্য গোটা বাংলাদেশকে। হ্যাঁ, এবার বাংলাদেশের চট্টগ্রাম আর রংপুরটা বিক্রি করব। এবার চট্টগ্রাম আর রংপুরটাকে বিক্রি করব। কত টাকা নেবে? কত টাকা নেবে? চট্টগ্রাম বিক্রি করতে কত টাকা দেবে? চট্টগ্রাম বিক্রি করতে কত টাকা দেবে? লজ্জা লাগে না? আমেরিকার সৈন্য বসিয়ে রেখে দিয়েছো নিজেদের দেশে। মিনিমাম মেরুদণ্ড থাকলে, মেরুদণ্ডটা কিরকম ভাই তোমার? মোহাম্মদ ইউনূসের মেরুদণ্ডটা কিরকম? মেরুদণ্ডটা সোজা না বেঁকানো? কক্সবাজারে আমেরিকাকে আনছে, লালমনিরহাটে চীনকে বসাচ্ছে। এই দুটো নৌকায় পা দিয়ে চলছে বাঁচার জন্য, কিন্তু আমার মনে হয় না এটা করেও বাঁচতে পারবে, এটা করেও বাঁচা যাবে না। যে মেরুদণ্ড দিয়ে আপনারা পাকিস্তানের হাতে পেদানি খান এবং ডোনাল্ড ট্রাম্প ওই বাঁশবনে শিয়াল রাজার মতো কথা বলো, কে কার পেদানি? পেদানির চোটে যখন বাংলাদেশে একবার বাণিজ্য বন্ধ হয়েছে, বাবার নাম স্মরণ করছে, এ আবার পেদানির স্বপ্ন দেখে। ভাই আমি স্পন্সর করছি, ভারতে নিয়ে আসছি, ভারত কাকে বলে একটু দেখে যাও, আমি টাকা দিচ্ছি, আমি স্পন্সরশিপ করব নিজের পকেটের পয়সা দিয়ে। এসে ভারত কাকে বলে একটু দেখে যাও। ওই বাংলাদেশে ওই খারিজি মাদ্রাসায় পড়ে ওইসব বিদ্যে ফলিও না, লোকে হাসাহাসি করবে, পাগল বলবে, দুদিন পরে পাগলা কারণে ঢুকিয়ে দেবে আওয়ামী লীগ। ময়ূক, শেষে একটু বলি, আজকে একটা বিশেষ দিন, কিন্তু আজকেও একটা বিশেষ দিন।
আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, আর বাংলাদেশের ঘরে ঘরে এখন শোনা যাচ্ছে ইউনুসের উদ্দেশ্যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, শোনা যাচ্ছে ওরে তরুণ উষান বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদী। সেই সব শুনে মোহাম্মদ ইউনুসের মানসিক স্থিরতা আছে, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। বাংলাদেশের মানুষ ইউনুস আর তার এই দাড়িওয়ালা এজেন্টের শত্রু হয়ে গেছে। কি করবে এরা? কোথায় পালাবে? এরা দিশাহারা। চাপাবাজি কম করুন, হকারি করুন, রাজনীতি ছেড়ে দেন। রাজনীতি এটা না, এটা হকারি। আপনার যেটা করছেন আপনারা কোথায় পালাবেন ঠিক করেছেন? পাকিস্তান যাবেন, চীন যাবেন, না ভারতে এসে ক্ষমা মাথা নিচু করে ঢুকবেন? পালাবার জায়গাটা ভেবে রাখবেন দাড়িওয়ালা ভাই। কোথায় যাবেন একটু ভেবে রাখবেন। মনটা তো দুরু দুরু করছে। নজরুলের কথাগুলো শুনছেন তো চারপাশে? মানুষ তো আপনাদের শত্রু হয়ে গেছে। মানুষ বুঝেছে ইলেকশন হলে আপনারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তাই নির্বাচন করতে চাইছেন না। সাহস থাকে তো নির্বাচন করে দেখান, সাহস থাকে তো আওয়ামী লীগের মোকাবিলা করুন, নিষিদ্ধ না করে মোকাবিলা করুন। মোকাবিলা করার সাহস দেয় কোথাকার এক পাকিস্তানি এজেন্ট। পাকিস্তানে যান। আপনি কি বাংলাদেশে না পাকিস্তানে? ভাই আপনি কি বাংলাদেশে? আপনি অনেক বড় অভিনেতা। এটা মনে হচ্ছে পাকিস্তান। আচ্ছা আমি দুজনকে একটু থামাচ্ছি। আমাকে আরিফ বিল্লাহ নির্বাচনটা কবে হবে? আমি ব্রেক করতে চাই। নির্বাচন খুব দ্রুত জান কবে? ডেট বলুন। মোহাম্মদ ইউনুসকে বলুন ময়ূক রঞ্জন ঘোষের ইচ্ছা হয়েছে এই বড় ব্রেকিং নিউজটা ইমিডিয়েট জবাব চাই বাংলাতে ব্রেক করবে। ডেট বলুন। আমি নির্বাচন করব। ডেট বলুন। কটার সময় ব্রেক করব? কটার সময় ব্রেক করব? বাংলাদেশে কবে নির্বাচন হবে, কটায় নির্বাচন হবে, ডেট বলুন। ডেট বলুন। আমি আরিফ বিল্লাহ নির্বাচন ডেট বলুন। আমরা নির্বাচিত হলে আপনাকে মিষ্টি খাওয়াবো। আরে মিষ্টি খাওয়াতে হবে না, আমরা কভার করব, লাইভ দেখাবো, 500টা ক্যামেরায় লাইভ দেখাবো। কোথায় ছাপ্পা ভোট হচ্ছে, কোথায় ভোট চুরি যাচ্ছে, ওইসব জমানা গেছে। রিপাবলিক বাংলা লাগাতার দেখবে যতক্ষণ না তোমরা ভদ্র হচ্ছ, ভালো ছেলে হচ্ছ, ততক্ষণ অবধি রিপাবলিক বাংলা তোমাদের পেছন ছাড়বে না। লাইভ থাকবে আরিফ বিল্লাহ। সভ্য তাই আপনাদেরকে উচিত জবাব দেয় না। বাংলাদেশের মানুষ ভদ্র, সেই জন্য যাও পাকিস্তানে যাও, যাও পাকিস্তানে যাও, পাকিস্তানে গিয়ে আম জাম তেল নুন কলা সব নিয়ে এসো। ভারতের খাবে, আবার ভারতকে পেছনে ছুরি মারবে। দুটো তো একসাথে হয় না ভাই। আমি এই মুহূর্তে, আমার কাছে আর 2 মিনিট বাকি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজটা নেব। জামাতের পক্ষে সমর্থন বাড়ছে বাংলাদেশে। ক্ষমতায় আসতে অপ্রত্যাশিতভাবে মধ্যপন্থা নিতে পারে জামাত। বড় খবর, মধ্যপন্থা নিতে পারে জামাত। জামাত নিজের যে গোড়ামি রয়েছে সেই গোড়ামি বেশ কিছু অংশ ছেড়ে দিতে পারে বলে এই মুহূর্তে খবর। যদি মেইনস্ট্রিম পলিটিক্স বা একেবারে মূল রাজনীতিতে জামাত যদি নিজের দমে আসতে চায়, জামাতকে বলা হয়েছিল জামাত নিজের কিছু কিছু গোড়ামি ছেড়ে দিক। বিএনপি এবং জামাতের আগে জোটে ছিল, এবার জামাত নিজের বিভিন্ন গোড়ামি ছেড়ে চলে আসতে পারে। এবং আবারও বলছি, সূত্রের খবর, জামাত একটি আশ্বাস পেয়েছে। আমার কাছে যা খবর আছে সূত্রের, জামাতের নেতারা একটি আশ্বাস পেয়েছেন যে জামাতি নেতাদের বলা হয়েছে, আমির যিনি রয়েছেন জামাতের তিনিও এই ব্যাপারে অবগত, যে কিছু কিছু জিনিসের গোড়ামি যদি বন্ধ করা হয়, আফগানিস্তানে তালেবান যেভাবে সরকার চালাচ্ছে, বাংলাদেশে জামাত সরকার চালাতেই পারে, কিন্তু তাদেরকে কিছু কিছু গোড়ামি বাদ দিতে হবে। হিন্দুদেরকে যেভাবে মারা হচ্ছে, হিন্দুদেরকে কচুকাটা করা হচ্ছে, জামাতকে যদি ক্ষমতায় আসতে হয় দায়িত্ব নিতে হবে যাতে হিন্দুদের অধিকার সুরক্ষিত থাকে। জামাত সেটা মানবে কি মানবে না সেটা সময় বলবে, কিন্তু কোমর বেঁধে কিন্তু জামাতও নেমেছে। এবং জামাতের একটা অংশ যারা এখনো মোহাম্মদ ইউনুসের বিপক্ষে, তারা কি করবে সেটা জানাবো কাল। জামাতের সাপোর্ট এত কম যে জামাতের পক্ষে ক্ষমতায় আসা কঠিন। আমি আবার বলছি, সবচেয়ে বেশি সমর্থন আওয়ামী লীগে, তারপরে বিএনপির, তারপরে জামাতে। কিন্তু বিএনপি খুব একটা সুবিধা করতে পারছে না। আমি মনে করি না।
দাদা জামাত বহু পরে দাদা, জামাত বহু পরে দাদা, আওয়ামী লীগের জামাতের সেই অবস্থান এখনো তৈরি হয় নাই দাদা। তাহলে আওয়ামী লীগকে আপনাদের নিষিদ্ধ করতে হলো কেন? সমর্থন নেই, হেরে যেত। আরে সমর্থন নেই তো নিষিদ্ধ করে কেন? ভয়ের চোটে তো। ভয় তো নিষিদ্ধ করবে। এত ভয় পাই। বেশ, আমার সময় একেবারে শেষ। কে ক্ষমতায় আসবে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং ভারতের প্রত্যেকটি মানুষকে বলছি, ভারতের বহু জেলা থেকে বহু রাজ্য থেকে আমাকে দেখেন, আবার হয়তো আপনারা মধ্যরাতে বা ভোর রাতে নতুন একটা স্বাধীনতার খবর বাংলাদেশ থেকে পেতে পারেন। আবার হয়তো শেখ হাসিনার মতন মোহাম্মদ ইউনুস পালিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা হচ্ছে, এবং সে কারণেই আমরা লাগাতার এই কভারেজে রয়েছি। আপনাদেরকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আপডেট দেবো এবং বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করছি, ময়ূক আপনাদের হাত ছাড়বে না। আমি জানি গোটা বাংলাদেশ এই মুহূর্তে শকুনে ভরে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ময়ূকের, রিপাবলিক বাংলার বা ভারতের সাধারণ মানুষের কোনো ধরনের কোনো শত্রুতা নেই। যখন এত বড় বিপদে আপনারা পড়েছেন, ভারত আপনাদের হাত ছাড়বে না। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।